যে কথাগুলো আমি এটি কোটি টাকার প্রশ্ন। ও যে ওরা যে আমাদের ছোট ভাইরা যে আন্দোলন করেছে এবং একটি দুর্বিনীত শাসনের অবসান ঘটিয়েছে, এর আগে দেশ একদম স্বর্গ ছিল, এরপরে একদম দেশ নরক হয়ে যাবে বা এখন স্বর্গ হয়ে যাবে, তখন নরক ছিল। মানুষ তো এই দেশেরই, সব মানুষ কিন্তু এই দেশেরই। আমরা যে রাজনৈতিক সংস্কৃতিতে বড় হয়েছি, সেইটা খুব আহামরি পরিবর্তন ঘটার কোনো সুযোগ নেই। কারণ আপনি দেখেছেন, সরি টু সে, ডোন্ট গেট আদারওয়াইজ, এই যে শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা খেয়েছিলেন, উনি বলেছিলেন। আর ওই যারা আন্দোলন করেছে, একজনে 3 মাস না 4 মাস যেন, তার বিরুদ্ধে 100 কোটি টাকা। মানুষ তো এই দেশেরই। আর এক ভদ্রলোক দেখলাম, একজন বিশাল পীর সাহেবের মতো, আমার বোধহয় আপনাদের দলের লিডার ছিলেন, কি নাম যেন না, দেখলাম যে তানভীর, গাজী সালাউদ্দিন তানভীর। তার সুযোগ যে পায় দেশে, সুযোগকে ছাড়তে চায় না। আসলে আমাদের পুরো খোল নলচে পাল্টিয়ে ফেলতে হবে, না হলে আসলে চেঞ্জ হবে না। তবে এবার আসার দিক হচ্ছে, আমাদের যে তরুণ বন্ধুরা আন্দোলন করেছে, ধরুন রাজনীতিবিদরা যখন যা ইচ্ছা আগে করতো, যেমন রাজনীতিবিদ পার্লামেন্ট মেম্বারের কাজ কি, পার্লামেন্ট মেম্বারের কাজ আইন প্রণয়ন, কিন্তু আমাদের এখানে বুঝি তিনি টিআর ডিস্ট্রিবিউট করবেন, কোথায় কয় ইঞ্চি কয় কিলোমিটার রাস্তা হবে তিনি এগুলো কিন্তু তার কাজ আমরা বুঝি। তিনি আইন টাইন কী করবেন এগুলো মানুষের কোনো ধারণাই নেই। সুতরাং এই সংস্কৃতি চেঞ্জ করতে হলে একটা জেনারেশন চেঞ্জ করতে হবে। আমি যে কথা বলছি, আমার আশাবাদী এই কারণে, এবারে একসময় কিন্তু আমাদের মনে হয়েছিল যে এই দুর্বিনীত শাসন বুঝি কোনোদিন শেষ হবে না, এটা বোধহয় চলতেই থাকবে। এবং এত বেনিফিশিয়ারি তিনি সৃষ্টি করেছিলেন সাবেক সরকার, এবং এক ব্যক্তিকে ফোকাস করে তিনি ভালো আর সব খারাপ, এরকম একটা ধারণা কিন্তু দেয়া হয়েছিল। এবং আমরা অনেক মানুষ হতাশ হয়েছে। আমরা এখানে এসে মাঝে মাঝে হয়তো অন এয়ার না বলে অফ এয়ার বলতাম যে এই শাসন শেষ হওয়া খুব কঠিন। এবং বাংলাদেশে অনেক মানুষ বিশ্বাস করতো জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো, যে তিনি যদি বায়োলজিক্যাল মৃত্যুদান না হয় এই ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাহলে বোধহয় তার আর কোনো দিন শেষ নেই। কিন্তু শেষ কিন্তু হয়েছে, আমাদের তরুণ বন্ধুরা করেছে, আমরা টুকটাক সঙ্গে ছিলাম। সুতরাং এরা তো দীর্ঘদিন নেতৃত্ব দেবে, আমরা আশা করতে চাই এরা নেতৃত্ব দেবে। রাজনৈতিক নেতাদের উপর তাদের একটা প্রভাব থাকবে, নিজেরা রাজনীতি করবে এবং অনেক রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী তৈরি হয়েছে। আপনি দেখুন যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা বলতাম ফার্মের মুরগি, এই যে ফার্মের মুরগির মতো তাদের পেলে পুষে বড় করা হয়, তারপর একটা চাকরি করে জীবনযাপন করে। তারা কিন্তু আন্দোলনে অনেক বিশাল ভূমিকা রেখেছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। আমাদের অনেক হতাশার কারণ আছে, যেমন মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল। আমাদের পুরুষরা যারা 56,000 বর্গমাইল আমাদের উপহার দিয়েছেন, অনেক প্রত্যাশা ছিল আমাদের, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়ে যায়। 90-এর আন্দোলনে আমি ছিলাম একদম, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। অনেক প্রত্যাশা ছিল 90-এর আন্দোলনের পরে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র আসবে। প্রকৃত গণতন্ত্র যদি আসে, অনেকগুলো সংকট কিন্তু কেটে যায়। এবং গণতান্ত্রিক বোধ যদি আসে, একটু আগে বলেছি যে শুধু কি বলে মানুষ চেঞ্জ হয়েছে, আর সব কিছু কিন্তু আগের মতোই আছে, ঠিকই বলেছি, অধিকাংশ ক্ষেত্রে আগের মতো আছে। সুতরাং মানুষের মেন্টাল মেকআপ যদি চেঞ্জ না হয়, তো এই জেনারেশনের ভবিষ্যৎ কি আমার মানে কাগজে কলমেও চেঞ্জ করে খুব একটা লাভ হবে না যদি ভেতর থেকে মানুষ যদি না সংস্কৃতি চেঞ্জ করতে হবে। কয়েকদিন আগে একটি কথা বলছিলেন একজন উপদেষ্টা, যে মানুষ যদি পরিবর্তন না হয় নিজে থেকে, রাজা বদলালেও পরিস্থিতি মানুষ, আপনি নগরীতে একটু ফলো করবেন যে একটি মানুষ আইন মেনে চলে কিনা। আপনি দেখবেন 1 সেকেন্ড গাড়ি দাঁড়াবে না, যদি 2 সেকেন্ড গাড়িটা যায় আপনার গাড়িটা চলে যেতে পারবে, কিন্তু সেই সুযোগ আপনাকে দিবে না, রাস্তায় জ্যাম হয়ে যাবে। এই যে ধরুন যারা আইন প্রণয়ন করেন বা যারা ক্ষমতাধর, উল্টো পথে চলে, এগুলো কোনো সভ্য দেশে চিন্তা করা যায় না। বাট খুব পজিটিভ দিক হচ্ছে রেল, আমাদের যে ট্রেনটি হচ্ছে, দেখি সবাই মোটামুটি আইন কানুন মেনে চলে। তো এই ধরনের ব্যবস্থা আমাদের করতে হবে। যেমন এখানে ইচ্ছে করলেও কিন্তু আমি ভাড়া কম দিয়ে পারবো না, ভাড়া কম দিলে কিন্তু আমার গেটে আটকিয়ে দেবে। যেমন বিদেশে আছে, যদি আপনি দোকান থেকে পয়সা না দিয়ে বেরোন, আপনার কিন্তু গেটে ধরে ফেলবে, কারো কিছু করার নেই। সুতরাং এই ধরনের ব্যবস্থা আমাদের এখানে করতে হবে।